করে এখানে অপেক্ষা করতেছেন। আমি আপনাদের সময় নষ্ট করবো না। আজকে যে বিষয়বস্তুর উপরে আলোচনা হয়েছে সেই বিষয়বস্তু সম্পর্কেও বিভিন্ন দলের নেতৃবৃন্দ আপনাদেরকে ব্রিফ করেছে। এখনো গণফোরামের সাধারণ সম্পাদক সেখানে বলছেন এনসিসি এবং রাষ্ট্রপতি নির্বাচন এই দুইটা নিয়ে আলোচনা হয়েছে, সেগুলোর বিরুদ্ধে এখনো পর্যন্ত ঐক্যমত্য হয় নাই। আমি শুধুমাত্র এখানে আপনাদেরকে জানাতে চাই যে আজকে ঐক্যমত্য কমিশনের যে তাদের যে এই আলোচনা সভা, মত বিনিময় সভা, এই সভা পরিচালনা করার ক্ষেত্রে তাদের মধ্যে পক্ষপাতিত্ব দেখা গেছে। সবাইকে সমান সুযোগ দেয় নাই। কোনো বিশেষ দলের প্রতি তাদের একটা বিশেষ ধরনের যে সুবিধা দেওয়ার যে প্রবণতা সেটা লক্ষ্য করা গেছে। আমরা সেখানে সেটার প্রতিবাদ করেছি, ওখানে ভিতরেই ওইটা প্রতিবাদ করেছি এবং সেই প্রতিবাদের অংশ হিসেবে এখানে ডাক্তার মিজানুর রহমান তারা সহ রহিম হোসেন প্রিন্স তারা দুপুরে সেখানে ওয়াকআউট করেছিল। 10 মিনিট পরে ঐক্যমত্য কমিশন তারা তাদের এটা নোট করেছে এবং তাদের ঠিক হয় না এটা বলার পরে সেখানে গিয়েছে। দ্বিতীয় কথা হলো এখানে ঐক্যমত্য কমিশন, এটার নামটা খেয়াল করবেন। ঐক্যমত্য কমিশন কেউ হয়তো বলতে পারে এখানে এটা শতভাগ ঐক্যমত্য হবে কিনা, সবাই ঐক্যমত্য হবে কিনা। ঐক্যমত্য যখন বলেন তখন শতভাগ ঐক্যমত্য, যেই প্রশ্নে সবাই মিলে একমত হবে সেইটাই হবে ঐক্যমত্য কমিশনে। সেদিনে যেটা হবে না সেইটা নিয়ে বাদ থাকবে, দূরে থাকবে। যদি 19-20 থাকে যে কাছাকাছি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা চলবে। আমরা সেই ভিত্তিতেই এখানে আলোচনায় অংশগ্রহণ করছি। প্রধান উপদেষ্টা 5ই অক্টোবরে আমাদেরকে বলেছিলেন, আমরা যখন তাদের সাথে সাক্ষাৎ করেছিলাম তখন বলেছিলেন যে এই যে এতগুলো সংস্কার কমিশন করছেন তারা মত দিবে, কার মত এখানে গ্রহণ করবেন, অনেকগুলো দল করবে। বলে যে প্রত্যেকটা দল যে বিষয়ে একমত হবে সেটা গ্রহণ করব, যেটা কাছাকাছি আছে সেটা আলোচনা করে একমত হওয়ার চেষ্টা করব, যেগুলো নীতিগত বিরোধ আছে সেগুলো আমরা দূরে সরিয়ে রাখবো। এইভাবে আমরা ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সড়ক তৈরি করব এবং তার ভিত্তিতে আমরা নির্বাচনে দেব। আমরা প্রধান উপদেষ্টার প্রতি ভরসা রাখতে চাই, আস্থা রাখতে চাই এবং সেই অনুযায়ী ঐক্যমত্য কমিশনের যে কার্যক্রম সেগুলো পরিচালনা করবে এইটা আমরা বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ। আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে গণফোরামের সাধারণ সম্পাদক হিসাবে আমি প্রতিনিধিত্ব করি। আমরা আজকের আলোচ্য সূচির উপরে সুনির্দিষ্ট বক্তব্য রেখেছি, কিন্তু এক পর্যায়ে জামাতে ইসলামের প্রতিনিধি তিনি যখন বক্তব্য রাখেন তিনি বলেছেন যে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের বিবৃতি নিয়ে আপত্তি থাকায় গতকাল তারা এই ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক বয়কট করেছিল এবং তিনি বক্তব্যে আরো বলেন যে গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জামাত ইসলামের আমিরের সঙ্গে আলোচনা করে তাকে আশ্বস্ত করেছেন। এর প্রেক্ষিতে আজকে তারা এই বৈঠকে অংশগ্রহণ করেছে। তারা 3 জন প্রতিনিধি আজকের আলোচ্য সূচির বাইরে দীর্ঘ সময় বক্তব্য রেখেছে। আপনারা জানেন যে এখানে ঐক্যমত্য কমিশন আমাদেরকে চিঠি দিয়েছে 1 জন করে প্রতিনিধি আসার জন্য, কিন্তু আমরা দেখেছি 2-1টি দলের একাধিক প্রতিনিধি এখানে অংশগ্রহণ করেছেন এবং তাদের দীর্ঘ সময় বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন। এবং আমরা এই ব্যাপারে আমি গণফোরামের সাধারণ সম্পাদক হিসাবে আমি দাঁড়িয়ে প্রতিবাদ করেছি যে এখানে লন্ডন যে বৈঠক হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশে বিএনপি একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং দীর্ঘ সময় তারা সরকারে ছিল, বিরোধী দলেও ছিল। একটা জটিল পরিস্থিতির কারণে অন্তর্বর্তীকালীন সরকার জনাব তারেক রহমানের সাথে আলোচনার প্রেক্ষিতে যে সমঝোতা কিংবা যে নির্বাচন করার যে আগ্রহ সৃষ্টি হয়েছে, এতে করে সারা বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সন্তুষ্টি এবং আমরা ইতিবাচক হিসাবে এটা নিয়েছি। কিন্তু জামাত ইসলাম সেই বৈঠককে বিতর্কিত করে সবচেয়ে বড় যে গতকাল ঐক্যমত্য কমিশনে তারা বয়কট করেছে এবং প্রধান উপদেষ্টার অনুরোধে তারা আসছেন এবং আশ্বস্ত করা হয়েছে। এতে করে প্রধান উপদেষ্টা এই যে ঐক্যমত্য কমিশনের যে কার্যক্রমে তিনি নিরপেক্ষতা হারিয়েছেন, সেই সাথে আমরা মনে করি যে এই ঐক্যমত্য কমিশন তারাও যেভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন দলকে প্রাধান্য দিচ্ছে, তারাও তাদের যে নিরপেক্ষতা সেটাও তারা ক্ষুণ্ণ করেছে এবং আরো অনেক বিষয়গুলো নিয়ে আমরা
তাদের প্রতি মনঃক্ষুণ্ণ হওয়ায় সেগুলো বলেই আমি বয়কট করেছিলাম। পরবর্তীতে জানেন ঐকমত্য কমিশনের অনুরোধের প্রেক্ষিতে আমি আবার সেখানে ফিরে গিয়েছি। এরপরে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে এই যে জাতীয় ঐকমত্য কমিশন যে প্রস্তাবনাগুলো আমাদের কাছে দিয়েছিল, আমরা রাজনৈতিক দল হিসাবে সকল বিষয়ে দলীয়ভাবে আলোচনা করে তাদেরকে মতামত দিয়েছি। এখন যে আলোচনা করছে আজকে যে সবচেয়ে বড় একটা বিষয়, আজকে জাতীয় সাংবিধানিক কমিশন যেটা করতে যাচ্ছে কাউন্সিল এনসিসি, এইটার ব্যাপারে আপনাদের জানা দরকার যে সরকার এখানে যেটা ঘোষণা করেছিল আজকে সেটা আলোচ্য সূচিতে নয়। আমি স্পষ্ট বলেছি জাতিকে জানা দরকার যে রাষ্ট্রীয় কার্যাবলীতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়ন এবং রাষ্ট্রীয় অঙ্গ প্রতিষ্ঠান সমূহের মধ্যে ভারসাম্য নিশ্চিত করার জন্য একটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন করা। এখানে মনে রাখতে হবে যে বাংলাদেশের 3টি অঙ্গ রয়েছে সরকারের, একটা নির্বাহী বিভাগ, একটা বিচার বিভাগ, আর একটা হলো আইনসভা। এই 3টিকে একত্রিত করে যদি এখানে এনসিসি গঠন করা হয় তাহলে যে সরকার হবে সরকারের উপরে আরেকটি সরকার গঠিত হবে। আমি বলেছি আগে রাজা নিজে আইন করতেন এবং সেই আইনে রাজা বিচার করতেন। আজকে যদি সরকারের বাইরে আজকে যদি এই ধরনের একটা এনসিসি গঠন করার পরে তারা যে সিদ্ধান্ত নেবে, যদি আমি এনসিসি নিয়ে ঐক্যমত হয়নি এবং এটি পরবর্তী সপ্তাহে অন্যান্য আরো যে বিষয়গুলা বিগত দিনে ঐক্যমত হয়নি সেটার সাথে আলোচনা করা হবে এবং রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি আজকে আলোচনা সমাপ্ত করা যায়নি। রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা হবে কিনা সেই প্রশ্ন অনেকেই তুলেছেন। সেই প্রেক্ষিতে আগামীকাল রাষ্ট্রপতির এই আলোচনাটা যেখানে থেমেছে রাষ্ট্রপতি নির্বাচনে সেই আলোচনা দিয়ে শুরু হবে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে এনসিসির বিষয়টা আমরা যে মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছিলাম ঐকমত্য কমিশনের কাছে, তার মধ্যে এনসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আশা করেছিলাম, আমরা ফোরামের কাছে যে রাজনৈতিক দলগুলো বিরোধিতা করেছেন তাদের কাছে অনুরোধ করেছিলাম, আহ্বান জানিয়েছিলাম জাতির স্বার্থে, গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে আমরা যাতে নীতিগত জায়গায় একটা ঐক্যমতে আসতে পারি আজকের মধ্যেই। কিন্তু এটা হতাশাজনক যে আমরা আজকে এটা আসতে পারিনি। আমরা প্রশ্ন রেখেছিলাম যে এই যে দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন সহ এই গুরুত্বপূর্ণ কমিশনগুলা যেগুলো আমরা বিগত সময়ে দেখেছি যে দলীয়করণ হয়েছে, নির্বাহী বিভাগের আজ্ঞাবহে পরিণত হয়েছে এবং বিরোধী দলমত দমনেও বা ভোটাধিকার হরণেও তারা ভূমিকা রেখেছে, এর থেকে উত্তরণের আসলে উপায় কি? একটা অপশন যেটা সংস্কার কমিশন প্রস্তাবনা করেছে যে একটা এনসিসি অথবা অল পার্টি কাউন্সিল বা একটা আপনার কাউন্সিল লাগবে যেখানে নিরপেক্ষভাবে ঐক্যমতের ভিত্তিতে, আস্থার ভিত্তিতে আমরা নিয়োগগুলো করতে পারবো। আর না হলে আমাদের আরেকটি অপশন, যেটি আগের আমলে শেখ হাসিনার আমলে বিগত ফ্যাসিস্ট আমলে যেইভাবে নিয়োগ হতো, যে আইনে নিয়োগ হতো সেইভাবেই নিয়োগ হবে। আমরা কি বিদ্যমান সিস্টেমটা রেখে দিব নাকি আমরা পরিবর্তন চাবো? তো এই বিষয়ে আসলে ঐক্যমত আসা যায়নি। আমরা স্মরণ করে দেওয়ার চেষ্টা করেছি যে বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল আগের আমলে শেখ হাসিনার আমলেই কিন্তু এই নির্বাচন কমিশনের আইন বলেন, দুর্নীতি দমন কমিশন বলেন, সেগুলো নিয়ে কিন্তু তারা ব্যাপক বিরোধিতা করেছিল, এই আইনগুলো নিয়ে প্রশ্ন তুলেছিল এবং ভবিষ্যতে তারা ক্ষমতায় গেলে সংস্কারের প্রস্তাবনা, তাদের সংস্কার প্রস্তাবনায় বা তাদের কমিটমেন্টের কথা বলেছিল যে এই প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্য তারা কাজ করবে। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে আজকের এই যে আলোচনা বৈঠকে সেই দলগুলোর যারা বিরোধিতা করছেন তাদের কাছ থেকে আমরা কোনো বিকল্প প্রস্তাবনা আসলে পাইনি। এ কারণে ঐক্যমত আসা সম্ভব হয়নি। কিছু দল বিরোধিতা করেছেন যারা ঐক্যমত কমিশনেও এনসিসির পক্ষে বলে এসেছিলেন, কিন্তু আজকের আলোচনায় তারা হঠাৎ করেই তাদের অবস্থান পরিবর্তন করেছেন এবং কেন করেছেন সেই ব্যাখ্যাও সুস্পষ্টভাবে আমরা পাইনি। তো ওভারঅল আপনি এখানে আমি নাম নিতে চাই না, এটা তারা যখন তাদের বক্তব্য বলবেন আপনারা সেটা মিলিয়ে নেবেন। তো সার্বিকভাবে এটা আমাদের জন্য আজকের দিনটা একটু হতাশা, কারণ আমরা আজকে আশা করেছিলাম যে এনসিসি বিষয়ে অ্যাটলিস্ট নীতিগত একটা ঐক্যমতে আমরা আসতে পারবো, যে এই ধরনের এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেখানে ঐক্যমতের ভিত্তিতে, নিরপেক্ষ বা আস্থার ভিত্তিতে নিয়োগটা হবে, একদলীয়ভাবে আগের মতো ভাবে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুসারে নিয়োগ হবে না।
আমরা বলেছিলাম যে ফরমেশন পরিবর্তন হতে পারে, নাম পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রে আমরা অ্যাকোমোডেটিং আছি, আমরা আমাদের প্রস্তাবনা আমরা পুনর্বিবেচনা করব। আর যারা বিরোধিতা করছেন তারা যাতে অবশ্যই একটা বিকল্প প্রস্তাবনা দেয়, না হলে আমরা আসলে এই যে গণ অভ্যুত্থান সংস্কার প্রস্তাবনা সেইগুলো ব্যর্থ হবে। কারণ আমরা আগের একটা সিস্টেম যেটা খুবই গুরুত্বপূর্ণ, এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সেগুলো আগের নিয়মে চলবে, এই ধরনের শঙ্কা সংশয় আসলে তৈরি হয়েছে আজকের আলোচনার পর। এই বিষয়ে বিএনপির তো মতামত আমরা যেটা বুঝলাম যে তারা বিপক্ষে, তো সেক্ষেত্রে আপনারা যারা পক্ষে বেশিরভাগ দলই আছে, আপনারা কি আলাদাভাবে বিএনপির সাথে বসা বা তার মানে অন্য কোনো বিষয়ে তাদেরকে কনভিন্স করা, এই বিষয় নিয়ে কোনো কিছু ভাবছেন কি? আমরা আমাদের বক্তব্য জনগণের সামনে স্পষ্ট করছি। আজকে পুরো আলোচনায় টেলিভাইজড হয়েছে, সারা দেশের মানুষ কিন্তু দেখেছে কার কি অবস্থান, জনগণ সিদ্ধান্ত নিবে তার মতো করে। আর ঐক্যমত কমিশন রয়েছে, আমরা মনে করি এটি ঐক্যমত কমিশনের দায়িত্ব যে একটা যৌক্তিক বিষয়ে, মৌলিক সংস্কারের বিষয়ে কিভাবে দলগুলোকে ঐক্যমত করতে হ্যাঁ, হবে। একটা বিষয় যেটা হচ্ছে এর আগে দুপুরে ইসলামী আন্দোলন, তারপর জামাত করে গেল, যেই বিষয়গুলোতে কনসেনসাস হবে না, ফাইনালি ঐক্যমত্য হবে না, কারণ ঐক্যমত্য করা খুব কঠিন কাজ, সেই বিষয়গুলোতে তারা গণভোটের মাধ্যমে ওগুলোর বাস্তবায়ন চায়। এনসিপির অবস্থান, আপনারা তো এক সময় গণপরিষদের কথা বলেছিলেন, যদিও সেটা সম্ভব কি নয়, এই ক্ষেত্রে এখন আপনাদের বাস্তবায়নের পথ কি, প্রস্তাব কি? আমরা গণপরিষদের কথা বলেছি, আমরা এখনো গণপরিষদের অবস্থানেই আছি। কারণ এই জুলাই সনদ বা এই মৌলিক সংস্কারের ঐক্যমত, এটা আসলে কিভাবে বাস্তবায়িত হবে এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত হয়নি। ঐক্যমত কমিশন থেকে বলা হয়েছে এই বিষয়ে সবার পরে আলোচনা হবে, সিদ্ধান্ত হবে। তো সেই জায়গা থেকে আমরা দেখব যে আসলে কোন কোন বিষয়ে ঐক্যমত হচ্ছে, সংস্কারের দলিলটা কিরকম হচ্ছে। কারণ আমরা বলেছি মৌলিক সংস্কার হলেই আমরা এই দলিলকে সমর্থন করব বা এই প্রক্রিয়ায় যাব, তখন আমরা আমাদের কনসিডারেশন করা লাগে সেটা আমরা চিন্তা ভাবনা করব। কিন্তু যদি মৌলিক বিষয় ছাড়া অগুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত হয়, তাহলে সেটা আসলে আমাদের শাসন ব্যবস্থার রাষ্ট্র কাঠামোর কোনো পরিবর্তন হবে না, সেটাকে আমরা মৌলিক সংস্কার হিসেবে বিবেচনা করব না, তখন আমরা আমাদের সিদ্ধান্ত আমরা প্রশ্ন রেখেছিলাম যে এই যে দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন সহ এই গুরুত্বপূর্ণ কমিশনগুলা, যেগুলো আমরা বিগত সময়ে দেখেছি যে দলীয়করণ হয়েছে, নির্বাহী বিভাগের আজ্ঞাবহে পরিণত হয়েছে এবং বিরোধী দলমত দমনেও বা ভোটাধিকার হরণেও তারা ভূমিকা রেখেছে, এর থেকে উত্তরণের আসলে উপায় কি? একটা অপশন যেটা সংস্কার কমিশন প্রস্তাবনা করেছে, যে একটা এনসিসি অথবা অল পার্টি কাউন্সিল বা একটা আপনার কাউন্সিল লাগবে, যেখানে নিরপেক্ষভাবে ঐক্যমতের ভিত্তিতে, আস্থার ভিত্তিতে আমরা নিয়োগগুলো করতে পারবো। আর না হলে আমাদের আরেকটি অপশন, যেটি আগের আমলে শেখ হাসিনার আমলে, বিগত ফ্যাসিস্ট আমলে যেইভাবে নিয়োগ হতো, যে আইনে নিয়োগ হতো সেইভাবেই নিয়োগ হবে। আমরা কি বিদ্যমান সিস্টেমটা রেখে দিব নাকি আমরা পরিবর্তন চাবো? তো এই বিষয়ে আসলে ঐক্যমত আসা যায়নি। আমরা স্মরণ করে দেওয়ার চেষ্টা করেছি যে বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল আগের আমলে, শেখ হাসিনার আমলেই কিন্তু এই নির্বাচন কমিশনের আইন বলেন, দুর্নীতি দমন কমিশন বলেন, সেগুলো নিয়ে কিন্তু তারা ব্যাপক বিরোধিতা করেছিল, এই আইনগুলো নিয়ে প্রশ্ন তুলেছিল এবং ভবিষ্যতে তারা ক্ষমতায় গেলে সংস্কারের প্রস্তাবনা, তাদের সংস্কার প্রস্তাবনায় বা তাদের কমিটমেন্টের কথা বলেছিল যে এই প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্য তারা কাজ করবে। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে আজকের এই যে আলোচনা সব বৈঠকে সেই দলগুলার যারা বিরোধিতা করছে তাদের কাছ থেকে আমরা কোনো বিকল্প প্রস্তাবনা আসলে পাইনি, এই কারণে ঐক্যমত আসা সম্ভব হয়নি। কিছু দল বিরোধিতা করেছেন যারা ঐক্যমত কমিশনেও এনসিসির পক্ষে বলে এসেছিলেন, কিন্তু আজকের আলোচনা তারা হঠাৎ করে তাদের অবস্থান পরিবর্তন করেছেন এবং কেন করেছেন সেই ব্যাখ্যাও সুস্পষ্টভাবে আমরা পাইনি। তো ওভারঅল আপনি এখানে আমি নাম নিতে চাই না, এটা তারা যখন তাদের বক্তব্য বলবেন আপনারা সেটা মিলিয়ে নেবেন। তো সার্বিকভাবে এটা আমাদের জন্য আজকের দিনটা একটু হতাশা, কারণ আমরা আজকে আশা করেছিলাম যে এনসিসির বিষয়ে অ্যাটলিস্ট নীতিগত একটা ঐক্যমত আমরা আসতে পারবো, যে এই ধরনের এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেখানে ঐক্যমতের ভিত্তিতে, নিরপেক্ষ বা আস্থার ভিত্তিতে নিয়োগটা হবে, একদলীয় ভাবে আগের মতো ভাবে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুসারে নিয়োগ হবে না। আমরা বলেছিলাম যে ফরমেশন পরিবর্তন হতে পারে, নাম পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রে আমরা অ্যাকোমোডেটিং আছি, আমরা আমাদের প্রস্তাবনা আমরা পুনর্বিবেচনা করব। আর যারা বিরোধিতা করছেন তারা যাতে অবশ্যই একটা বিকল্প প্রস্তাবনা দেয়, না হলে আমরা আসলে এই যে গণঅভ্যুত্থান সংস্কার প্রস্তাবনা সেইগুলো ব্যর্থ হবে। কারণ আমরা আগের একটা সিস্টেম যেটা খুবই গুরুত্বপূর্ণ, এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সেগুলো আগের নিয়মে চলবে, এই ধরনের
শঙ্কা সংশয় আসলে তৈরি হয়েছে আজকের আলোচনা। এই বিষয়ে বিএনপির তো মতামত আমরা যেটা বুঝলাম যে তারা বিপক্ষে, তো সেক্ষেত্রে আপনারা যারা পক্ষে বেশিরভাগ দলই আছে, আপনারা কি আলাদাভাবে বিএনপির সাথে বসা বা তার মানে অন্য কোনো বিষয়ে তাদেরকে কনভিন্স করা, এই বিষয় নিয়ে কোনো কিছু ভাবছেন কি? আমরা আমাদের বক্তব্য জনগণের সামনে স্পষ্ট করছি। আজকে পুরো আলোচনায় টেলিভাইজ হয়েছে, সারা দেশের মানুষ কিন্তু দেখেছে কার কি অবস্থান। জনগণ সিদ্ধান্ত নিবে তার মতো করে। আর ঐক্যমত্য কমিশন রয়েছে, আমরা মনে করি এটি ঐক্যমত্য কমিশনের দায়িত্ব যে একটা যৌক্তিক বিষয়ে মৌলিক সংস্কার বিষয়ে কিভাবে দলগুলোকে ঐক্যমত্য। হ্যাঁ, দেখেন যেটা হচ্ছে এর আগে তো করে ইসলামী আন্দোলন, তারপর জামাত করে গেল, যেই বিষয়গুলোতে কনসেনসাস হবে না, ফাইনালি ঐক্যমত্য হবে না, ঐক্যমত্য করা খুব কঠিন কাজ। সেই বিষয়গুলোতে তারা গণভোটের মাধ্যমে ওগুলোর বাস্তবায়ন চায়। এনসিপির অবস্থান আপনারা তো একসময় গণপরিষদের কথা বলেছিলেন, যদিও সেটা সম্ভবরা ছিল। এখন আপনাদের বাস্তবায়নের কথা আমরা গণপরিষদের কথা বলেছি, আমরা এখনো গণপরিষদের অবস্থানেই আছি। কারণ এই জুলাই সনদ বা এই মৌলিক সংস্কারের ঐক্যমত্য এটা আসলে কিভাবে বাস্তবায়িত হবে এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত হয়নি। ঐক্যমত্য কমিশন থেকে বলা হয়েছে এই বিষয়ে সবার পরে আলোচনা হবে, সিদ্ধান্ত হবে। তো সেই জায়গা থেকে আমরা দেখব যে আসলে কোন কোন বিষয়ে ঐক্যমত হচ্ছে, সংস্কারের দলিলটা কিরকম হচ্ছে। কারণ আমরা বলেছি মৌলিক সংস্কার হলেই আমরা এই দলিলকে সমর্থন করবো বা এই প্রক্রিয়ায় যাব, তখন আমরা আমাদের কনসিডারেশন করা লাগে সেটা আমরা চিন্তা ভাবনা করবো। কিন্তু যদি মৌলিক বিষয় ছাড়া অগুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত হয় তাহলে সেটা আসলে আমাদের শাসন ব্যবস্থার রাষ্ট্র কাঠামোর কোনো পরিবর্তন হবে না, সেটাকে আমরা মৌলিক সংস্কার হিসেবে বিবেচনা করব না। তখন আমরা আমাদের সিদ্ধান্ত অতীতের তিক্ত অভিজ্ঞতা এবং ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার লক্ষ্যে অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে আমি এবং আমাদের দল জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ মনে করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, যতগুলো প্রতিষ্ঠান আছে সাংবিধানিক, এগুলোর কি বেহাল দশা ছিল আমরা সবাই জানি। ফ্যাসিস্ট আমলে বিগত 16 বছর আমরা দেখেছি সাংবিধানিক এই প্রতিষ্ঠানগুলো ফেসিবাদের এজেন্ডা বাস্তবায়নে, সরকার দলীয় এজেন্ডা বাস্তবায়নে এটা বাস্তবায়নের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। স্বাভাবিক কারণে আমরা চাই যে এই প্রতিষ্ঠানগুলো আগামী বাংলাদেশে কখনোই যেন দলীয়করণের পর্যায়ে না যায়। আমরা জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে আমরা একমত, তবে এই কাউন্সিল গঠনের প্রক্রিয়া নিয়ে সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে আমরা দ্বিমত পোষণ করেছি। আমরা এখানে বিনয়ের সাথে বলবার চেষ্টা করেছি যে প্রধান বিচারপতির পদটি একটি স্পর্শকাতর পদ। আমরা এই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের সদস্য থেকে আমরা প্রধান বিচারপতিকে বাহিরে রাখার প্রস্তাব করেছি, যেন এই পদটি কোনোভাবেই ঝুঁকির পর্যায়ে না যায়। আর শেষ সাবজেক্ট যেটা ছিল রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে, সেটি আগামী দিনও আলোচনা চলবে, নিষ্পত্তি কোনোটারই হয়নি। ইলেকটোরাল কলেজের কথা আসছে সামনে, এই বিষয়ে আলোচনা চলমান আছে। আমরা এখানে বলতে চাই যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুই পদধারীর মধ্যে ক্ষমতার একটি ভারসাম্য আসা উচিত। মহামান্য রাষ্ট্রপতি ক্ষমতার পরিধিটা আরেকটু বিস্তৃত হওয়া উচিত। এটার প্রয়োজনীয়তা অধিকাংশ রাজনৈতিক দলগুলো অনুভব করছে। এই জায়গাটাকে আগে মেরামত করা দরকার বা সুবিন্যস্ত করা দরকার। এরপরে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটা আমি মনে করি ঠিক করা দরকার। এ বিষয়ে আলোচনা চলমান আছে, আগামী দিন চলবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।